প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। ইয়াং নাইট সবসময় অসাধারণ সব তরুণদের গল্প বলে, যাতে করে অসাধারণ সব তরুণদের কর্মকাণ্ডের গল্পগুলো অন্য তরুণদেরকে অনুপ্রাণিত করতে পারে অসাধারণ সব কাজ করতে। আজকে আমরা তেমনি অসাধারণ কর্মকাণ্ডের সাথে যুক্ত দুজন তরুণকে আমন্ত্রণ জানিয়েছি ইয়াং নাইটে, সেই অসাধারণ গল্পগুলো শোনার জন্য, যা আসলে অনুপ্রেরণার উৎস হয়ে ছড়িয়ে যেতে পারে বিস্তৃত পরিসরে তরুণদের মধ্যে। আমাদের সাথে আজ রয়েছেন প্রচেষ্টা ফাউন্ডেশনের সহ উদ্যোক্তা পাভেল বাবু। পাভেল, আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এছাড়া আমাদের সাথে স্কাইপিতে যুক্ত হচ্ছেন ফাহিম আহমেদ। আমরা তার সাথে আলোচনায় যাওয়ার সময় পরিচিত হয়ে নেব এবং একই সাথে কথা বলবো। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আজকের সংবাদপত্রগুলো কি বলছে। আজকে সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত একটি ঘটনা আমি আজকে পত্রিকায় দেখলাম প্রথম আলোতে। সেটি হচ্ছে যে আমরা কিছুদিন আগে আমাদের জাতীয় ক্রিকেট দলের সদস্য তামিম ইকবাল এর ইংল্যান্ডের একটা টিমে ক্রিকেট খেলতে যাওয়া থেকে ফিরে আসা সংক্রান্ত একটা বিষয় রিউমার শুনেছিলাম, যেটি তামিম বলেছিলেন যে রিউমার। আমরা শুনছিলাম যে অ্যাসিড হামলার শিকার হওয়ার একটা এই ধরনের একটা কথা আমরা শুনেছিলাম, যেটি শেষ পর্যন্ত তামিম অস্বীকার করেছেন। আজকে সেই সংক্রান্ত একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, খুবই ভাইরাল হয়ে গেছে এবং এটির ভিডিও পর্যন্ত চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথম আলো বলছে যে লন্ডনে অ্যাসিড হামলার শিকার 2 বাংলাদেশি। সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো আসলে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ছে এবং একই দিনে বলা হচ্ছে যে 5টি স্থানে এই ধরনের ঘটনা হয়েছে। আজকে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 7টার দিকে ঘটনা ঘটে। আক্রান্ত তরুণদের একজনের বয়স হচ্ছে 24 বছর এবং অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে যে এটি অ্যাসিড কিংবা অ্যাসিডের মতো মারাত্মক দাহ্য পদার্থ, যেটির কারণে হচ্ছে ওই তরুণদের মুখ এবং ঘাড়ের চামড়া বিকৃত হয়ে গেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা আশা করব যে এর একটা সুরাহা হবে এবং একটা তদন্তের মাধ্যমে এই ঘটনাগুলো কেন ঘটছে সেটি আসলে লন্ডনের পুলিশ প্রশাসন তারা দেখবেন বিষয়টি আতঙ্কিত হওয়ার মতোই। এছাড়াও যে সংবাদটি দেখতে পাচ্ছি, যেটি টক অফ দ্য কান্ট্রি বা টক অফ দ্য টাউন হিসেবে আসছে, সেটি হচ্ছে বৃষ্টি। প্রবল বর্ষণে ঢাকা এবং চিটাগংয়ের কথা আমরা শুনেছি যে একদম জলাবদ্ধতার শিকার হয়ে গেছে। পাভেল, এখানে আমাদের একটু কথা বলার মনে হয় সুযোগ আছে। এখানে আরও একটি বিষয় আমি একটু বলে নিই, সেটি হচ্ছে যে আমাদের এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তিনি বলেছেন যে নিশ্চিত থাকেন যে আগামী বছর রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না। আমি পাভেলের সাথে এই বিষয়টা একটু কথা বলতে চাই এই জন্যই, সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আপনিও অ্যাক্টিভ, আমিও অ্যাক্টিভ, এবং আমরা দেখেছি যে নানান ধরনের ট্রল হচ্ছে যে ঢাকা শহরে জলাবদ্ধতা হচ্ছে, চিটংয়ে হচ্ছে, বলা হচ্ছে চিটং হচ্ছে বাংলার ভ্যানিস। হ্যাঁ, এই ধরনের কথা হচ্ছে। কিন্তু এই যে আমরা এত ট্রল করছি, কিন্তু এর দায়টা কি পুরোপুরি শুধুমাত্র আমরা যেটি দিচ্ছি যে সিটি কর্পোরেশনের? আমরা নাগরিক যারা আছি তাদের যে দায়বদ্ধতার জায়গা আছে, আমরা যেখানে সেখানে পলিথিন ফেলছি, আমাদের ময়লাগুলো যেখানে সেখানে ফেলছি, যার ফলে যেটি হচ্ছে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই জায়গা থেকে কি আমরা আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের দায়িত্ববোধের জায়গাটি ঠিকভাবে পালন করছি? আমার কাছে যা মনে হয় যে সেটা আমরা সবাই যদি সচেতন থাকি তাহলে হচ্ছে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। এখন হয়তো টানা বৃষ্টির ফলে সারা দেশেই মোটামুটি খুব ভারী বর্ষণ হচ্ছে, বিগত 32 বছরের রেকর্ড মেবি ব্রেকডাউন হয়েছে এবার। না, ঢাকায় জলাবদ্ধতা বলা হয়েছে যে 2004 সালের পর থেকে ঢাকায় এমন জলাবদ্ধতা ঢাকায় হতে পারে, সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হয়েছে। বিষয়টা হচ্ছে আমরা নিজেরা যদি একটু সচেতন থাকি, আমাদের ময়লা আবর্জনাগুলো যদি যত্রতত্র না ফেলি, একটা নির্দিষ্ট স্থানে যদি ফেলতে পারে, তাহলে হচ্ছে যে ড্রেনেজগুলো হয়তো ফ্রি থাকে, পানির যে নিষ্কাশন সিটি কর্পোরেশনের পক্ষে কাজ করা অনেক সহজ হয়ে যায়। তারপর খালগুলো, আজকে আমি দেখলাম যে আমাদের মেয়র আনিসুল হক বলছেন যে খালগুলো দখল হয়ে গেছে, সো ওই খাল পানি যে নামবে নামার তো কোনো সুযোগ নাই। আমরা আশা করব যে আমাদের প্রত্যেকেই, আমরা যারা তরুণরা আজকে দেখছি, তরুণদের আসলে সব ক্ষেত্রে অনেক বড় দায়িত্ব থেকে যায়। আমরা আশা করব আমাদের তরুণরা প্রত্যেকের জায়গা থেকে এই জায়গাটিতে এগিয়ে আসবেন এবং তাদের দায়িত্ববোধের জায়গাটাতে অন্যদেরকে সচেতন করে তুলবেন যে আমরা আসলে শুধুমাত্র ব্লেম গেম খেলতে না গিয়ে আমরা যাতে আমাদের নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে কাজগুলো করতে পারি। আমরা এবার আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো প্রচেষ্টা ফাউন্ডেশন নিয়ে। আমি ব্যক্তিগতভাবে প্রচেষ্টা ফাউন্ডেশনকে চিনি প্রচেষ্টা ফাউন্ডেশনের শুরুর সময় থেকেই, এবং আমি মনে করি যে প্রচেষ্টা ফাউন্ডেশন যে কাজগুলো করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেটি তরুণদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে এবং একই সাথে সেটি হয়ে উঠতে পারে একটা ইন্সপাইরেশনের জায়গা। প্রচেষ্টা ফাউন্ডেশন 2013 সাল থেকে তাদের কাজ শুরু করে এবং তারা প্রথমে শুরু করে প্রচেষ্টা স্কুল দিয়ে, যেখানে হচ্ছে মাত্র 15 জন ছাত্রছাত্রী দিয়ে তারা তাদের এই প্রচেষ্টা ফাউন্ডেশনটা শুরু করে, স্কুলিং শুরু করে, এবং 2017 সালে তাদের স্টুডেন্ট হচ্ছে এখন এই মুহূর্তে 170 জন। প্রচেষ্টা ফাউন্ডেশনের এর বাইরেও যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো হচ্ছে তাদের ফুড ব্যাংকিং রয়েছে, যেটি আরেকটি অসাধারণ উদ্যোগ। প্রচেষ্টা
স্কুলের ব্যাপারটার কথা আমরা নিশ্চয়ই বলবো, সেটা একদমই তাদের প্রধান আগ্রহের জায়গাটা, কনসেন্ট্রেশনের জায়গাটা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি প্রচেষ্টা ফুড ব্যাংকিংয়ের ভাবনাটা নিয়ে খুবই এক্সাইটেড। আমি প্রচেষ্টা ফুড ব্যাংকিংয়ের ভাবনাটা নিয়ে একটু পাভেলের কাছে জানতে চাচ্ছি যে এই আইডিয়াটা আসলে কিভাবে কাজ করছে। ফুড ব্যাংকিংয়ের আইডিয়াটা মূলত আমাদের খুবই সাধারণ একটা থিম নিয়ে আসছিল, সেটা আরিফার হোসেন ভাইকে আমরা সবাই চিনি। এটা 2013 সালের মে মাসের 19 তারিখ সম্ভবত বা 20। ভাইয়া বললো যে ঢাকার প্রায় সবগুলো রেস্টুরেন্টই হচ্ছে খাবার বেঁচে যায়, এবং বিয়েতে বা অন্য কোনো প্রোগ্রামে হচ্ছে যে গেস্ট আসার কথা 100, আসছে 15 জন, বা 1000 গেস্ট আসার কথা সেখানে আসছে 500, বাকি 500 খাবারই হচ্ছে যে অবশিষ্ট থেকে যাচ্ছে। সেই খাবারগুলো বেশিরভাগই দেখা যায় যে মানে হয় ডাস্টবিনে ফেলে দিচ্ছে, বা কেউ বাসায় নিয়ে যাচ্ছে, বা যারা অর্গানাইজার তারাই খাবারগুলো নিয়ে যাচ্ছে। তো সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে এই খাবারগুলো কীভাবে অসহায় মানুষের কাছে পৌঁছানো যায়। বেশিরভাগই যদি মানে ফালানো হচ্ছে ডাস্টবিনে, খাবার ভালো খাবার, মানে এমন না যে নষ্ট খাবার ফেলানো হচ্ছে, ভালো ভালো খাবারগুলি ফেলানো হচ্ছে। তো আমরা ইনস্ট্যান্ট ভাবার পরে ভাই একটা স্ট্যাটাস দিল, দেখার পরে মানে খুবই পজিটিভ রেসপন্স যে না এরকম করা যায়। যেই দিন স্ট্যাটাস দেয় সেই দিনই হচ্ছে যে আমাদের একটা কল আসছে, মানে আমাদের একটা অফিশিয়াল একটা নাম্বারটা একটু আমি চাই যে দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। নাম্বারটা আমার মুখস্থ নাই। আচ্ছা ওকে, এটা আমরা বিরতির, প্রিয় দর্শক, বিরতির পরে আমরা আমাদের স্ক্রলে হচ্ছে নাম্বারটা আমরা দিয়ে দিব, যাতে করে আপনারাও চাইলে আপনাদের যে কোনো ধরনের এরকম খাবার বেঁচে যাচ্ছে সেই সংবাদে আপনারা প্রচেষ্টার এই নাম্বার দিতে পারেন। এছাড়াও প্রচেষ্টার ফেসবুকে পেজ রয়েছে, সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা মেবি আসছিল ফার্মগেটের KIB একটা কৃষিবিদ ইনস্টিটিউট। হ্যাঁ সেখান থেকে। তো ওরা ফোন দিয়ে বলতেছে যে আপনারা কি আমাদের খাবারগুলো নিয়ে যেতে পারবেন, মানে পারবেন কিনা। মানে তারপর আমাদের ভলান্টিয়াররা ইনস্ট্যান্ট ওইখানে গেল, যে ওরাও খুবই উদ্গ্রীব ছিল যে আজকেই কিছু একটা হলো, আজকেই ফোন আসছে। তো সেখানে গিয়ে দেখলো যে প্রায় আমাদের বলা হয়েছিল 120 জনের মতো, তো সেখানে গিয়ে দেখে যে প্রায় 4 পাতিল খাবার কাচ্চি ছিল। আচ্ছা, এটা বেঁচে গেছে। হ্যাঁ বেঁচে গিয়েছিল এতগুলো খাবার, মানে আমাদের ভলান্টিয়ার গিয়েছিল মেবি 7 থেকে 8 জন। তো এতগুলো খাবার তো মানে এত দ্রুত ম্যানেজ করা খুব সো টাফ। তা আমরা অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আশেপাশে কেউ যদি থাকে আমাদের হেল্প করার জন্য, কারণ 7-8 জন ভলান্টিয়ার মানে এত খাবার ডিস্ট্রিবিউশন করা কোনোভাবেই সম্ভব না। তা আমরা যেহেতু অনেক কাজই করি, সেহেতু আমাদের পিক আপ ভ্যানদের সাথে মানে একটা কন্ট্যাক্ট ছিল। তো আল্লাহর রহমত ছিল যে তখন নাম্বার ফোন দেওয়ার পরে সেই ভাই হচ্ছে যে কুড়িগ্রাম গিয়েছিল মেবি ত্রাণ নিয়ে। তো সে ফ্রি, মানে বাসায় আসছে, তো ফোন পাওয়ার সাথে সাথে সে চলে আসছে। তো তাকে নিয়ে হচ্ছে যে আমরা রেল স্টেশনে যাই তেজগাঁ, তারপরে যাই হচ্ছে কমলাপুর রেল স্টেশন, মানে বিভিন্ন তেজগাঁ আশেপাশে যতগুলো বস্তি ছিল প্রায় রাত 1:30 থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত আমরা সেই খাবারগুলো বিতরণ করি প্রথম দিনেই। অসাধারণ। এখন পর্যন্ত আমাদের প্রায় 79টা প্রজেক্ট শেষ করেছি, প্রায় মানে বিগত ফুড ব্যাংকিং। হ্যাঁ ফুড ব্যাংকিংয়ে শুধু 1 বছর 2 মাস প্রায় 22,000 মানুষকে আমরা খাবার দিয়েছি। সাধারণ রিয়েলি মানে ইটস ইন্সপায়ারিং। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিব। খাবার নষ্ট করা আসলে আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে মানে খারাপ কাজের একটা। পৃথিবীতে অজস্র মানুষ হচ্ছে না খেয়ে থাকে, মানে সামান্য একটু খাবারের জন্য তাদের মানে প্রাণ ওষ্ঠাগত প্রায়। পৃথিবীর বিভিন্ন অংশে এটি দেখা যায়, বাংলাদেশেও রয়েছে নিশ্চয়ই। তো আমরা চাইবো যে এই প্রচেষ্টাটা আরও বেশি ছড়িয়ে পড়ুক। আচ্ছা পাভেল, আমরা আমাদের আলোচনায় মূল আলোচনা যেটি ছিল যে আমরা বলছিলাম যে প্রচেষ্টার স্কুলিং নিয়ে, এই যে স্ট্রিট চিলড্রেনদের নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে প্রচুর উদ্যোগ আমরা দেখি, সেই জায়গা থেকে প্রচেষ্টাকে কোনো না কোনোভাবে আমরা বলতে চাই যে এটি একটু হলেও আলাদা। 2013-তে যখন আমরা স্কুল খোলার না আসলে চিন্তা ভাবনাটা করি, তখন হচ্ছে যে ফেসবুক ভিত্তিক বলেন আর আশেপাশে যাই বলেন, তখন ওইরকম ছিল না। মানে আমাদের আশেপাশে আমরা কম ছিল বা ছিল না, কম ছিল বলতে আমরা দেখিনি যে অনেকেই কাজ করতেছে যে স্কুল বা সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে। আমাদের মূল চিন্তা ভাবনাটা ছিল যে হাতিরঝিল যেই বেগুনবাড়ি এলাকাটা, সেটা পুরোটাই একটা বস্তি এলাকা। আচ্ছা, তো ওইদিকে আপনি দেখবেন যে একদম 3 থেকে 4 বছরের বাচ্চারাও চানাচুর বিক্রি করে, ঝালমুড়ি বা বাদাম অনেক কিছুই বিক্রি করে, যারা হচ্ছে যে ওদের এই বয়সটাই এগুলো বিক্রি করার মতো না। তাদের বাবা মারা হচ্ছে যে হয় সবজি বিক্রি করতেছে, বা মা হচ্ছে যে বাসায় কাজের বুয়া। তো তারা চাচ্ছে যে আমার ছেলেটাকে দিয়ে যদি আমি দিনে 100 টাকার বাদামও বিক্রি করতে পারি, তো সেই টাকাটাই হচ্ছে যে আমার লাভ, আর্নিং হচ্ছে। তা আমরা প্রথম 4-5 জন, শুভ ছিল, আবির ছিল, সেতু ছিল, রাকিব ভাই ছিল, আরও অনেকেই ছিল, শরীফ নামে একজন ছিল। তো তারা চিন্তা করলো যে
এই বাচ্চাগুলোকে কিভাবে হচ্ছে যে অক্ষর জ্ঞান শেখানো যায়, স্কুল না, তখন কিন্তু স্কুল টুল এগুলো আমাদের মাথায় আসে নাই। জাস্ট ওদের হচ্ছে যে এই বয়সটা তো হচ্ছে যে সাদা কাগজের মতো, আপনি যা লিখবেন তাই হচ্ছে যে সেখানে লেখা থাকবে, কাটাকাটি করলে সেটাও থাকবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই হচ্ছে যে স্থানীয় ছিল তো ছেলেপেলেগুলো, মানে দূরের কেউ ছিল না। তাদের বাবা মার সাথে কথা বলা হলো যে আমরা যদি আমাদের বাসার ছাদে এই বাচ্চাগুলোকে দিনে 1 থেকে 2 ঘন্টা পড়াই তাহলে আপনাদের কোনো সমস্যা হবে? ও তখন তারা খুবই নর্মালি যে না, আমাদের কোনো সমস্যা হবে না। তো এটা বলছে যে আমাদের বাচ্চাদের হচ্ছে যে বাদাম বিক্রি করাচ্ছি বা ঝালমুড়ি বিক্রি করেছি সেটা আমরা ছাড়াইতে পারবো না, কারণ ওরা তো একটা আর্নিং। এক্স্যাক্টলি, যে যাই বিক্রি করে দিয়েছে তার সংসারে কিছু আসতেছে, সেটাই তাদের লাভ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে প্রায় তখন ছিল 4-5 জন। প্রথম ছাদে যখন হচ্ছে 4-5 জনকে নিয়ে বসা হতো, আশেপাশে মানুষজন তাকায় থাকতো যেখানে কি হচ্ছে কি, মানে একটা মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হলো যে এখানে প্রতিদিন 4-5 জন ছেলে এরকম বাচ্চাদের নিয়ে কি করে ছাদে। এরকম দেখতে দেখতে মানুষের মধ্যে একটা জানাজানি তৈরি হলো যে এখানে বাচ্চাদের পড়ানো হয় এবং বিনামূল্যে। সব ইউনিভার্সিটি স্টুডেন্ট, বুটেক্সের আছে, তারপরে তেজগাঁ সরকারি কলেজের আছে, মানে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিলে বাচ্চাদের পড়াচ্ছে, এটা এলাকার মধ্যে একটা সারা সৃষ্টি করে ফেলে। তারপর ধীরে ধীরে আমাদের বাচ্চা 15 জন হয়, 20 জন হয়, এভাবে বাড়তেই থাকে। তো প্রথম আমাদের কোনো ফান্ডিং ছিল না, আমাদের মানে ফান্ডিংয়ের ব্যাপারও ছিল না যদিও, কারণ প্রথমে তো সবাই মানে স্বেচ্ছাসেবক হিসেবে গিয়ে পড়াচ্ছে। স্বেচ্ছাসেবক তো এখনো স্বেচ্ছায়, আমাদের কোনো ফান্ডিং স্কুলের ব্যাপার ছিল না, মানে এখন তো নিজেদের স্কুল। আমাদের তখন এই চিন্তাটা ছিল না যে আমাদের কোনোদিন স্কুল হবে বা আমরা স্কুলিং নিয়ে কাজ করব, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। আমাদের আশেপাশের ছেলেগুলো দেখে আমাদের খুব খারাপ লাগতো। আচ্ছা, যে এই ছেলেগুলো, আমাদের ঘরে তো ছেলে পেলে আছে যে মানলাম ওরা সুবিধা বঞ্চিত, বাট অক্ষর জ্ঞান জানবে না, এটা তো ইম্পসিবল। হ্যাঁ, মানে এই সময়ে এসে এক্স্যাক্টলি বাচ্চারা কিছু লিখতে পড়তে মানে জানেই না কিছু, সে তার এসব সম্পর্কে কিছুই জানে, একদম পুরোপুরি ব্ল্যাঙ্ক। মানে 5 টাকার বাদাম কিনে যদি তাকে 2 টাকা দিয়ে দেন, সে এটাই ভাববে যে 5 টাকা, এইরকম অক্ষর জ্ঞান। তারপর হচ্ছে যে ফান্ডিং এর ব্যাপারটা তখন ছিল না, বলতে যে নিজেরই বই টই যার ছিল এরকমভাবে পড়ানো হইতো। আস্তে আস্তে আমাদের বাচ্চা বাড়ে, তারপরে আশেপাশের মানুষজন যারা হচ্ছে যে এখন মানে লিডার পর্যায়ে লোকাল যারা আছে তাদের কাছ থেকে আমরা কিছু ফান্ড পাই, মানে ওইখানকার, হ্যাঁ স্থানীয় ওনারাই। এক্স্যাক্টলি, আচ্ছা, স্থানীয় মানুষরা আমাদের খুবই হেল্প এখনো করতেছে। তাদের মাধ্যমে হচ্ছে যে বাচ্চাদের যা যা লাগবে, যা আমাদের প্রথম যে চিন্তাটা ছিল না, তারপরে ফান্ডিং এর যেই ব্যাপারটা স্থানীয়দের মাধ্যমে আমরা পেয়েছি, তখন আমরা চিন্তা করলাম যে ওদের শুধু পড়াশোনা না, আরো কিছু যাবতীয় বিষয় যেমন পোশাক আশাক বা কিছু খাবার দাবারের ব্যবস্থা যদি করা যেত, তাহলে হচ্ছে যে ওদের বাবা মা ওদের দিয়ে মানে ভ্রাম্যমান যেই বেচা কেনাগুলো সেগুলো করে তো না, বা ওদের ফ্যামিলিতে যদি প্রতিদিন 100 টাকা করে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় যে আপনি আপনার ছেলেটাকে পাঠাবেন না বাইরে, আজকে ওকে পাঠাবেন না, আমি আপনাকে 100 টাকা দিব, সেই হিসেবে আমরা তাদের সাথে কথা বলি। অনেকেই রাজি হতো, যে অনেকেই হতো না, যে এমন অনেকেই আসে। প্রথম ভাবতো যে আমরা এনজিও টাইপের কেউ কিছু কিনা, যে এরকম আশ্বাস অনেকেই দেয়। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার নিজেরও কিছু কাজ করার অভিজ্ঞতা ছিল বাচ্চাদের নিয়ে, এরকম যে সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে, যেটি আপনি বলছিলেন যে একদমই সত্যি কথা, যে তারা ভাবে যে এরকম প্রচুর অর্গানাইজেশন সংগঠন আসে, নানান ধরনের আশ্বাস দেয়, কিন্তু আফটার দ্য এন্ড অফ দ্য ডে নাথিং ইজ এক্স্যাক্টলি, যে কিছুই হয় না, যে আমাদের শুধু শো অফ করে অনেক কিছু করা হচ্ছে, বাট আমরা কিছু পাচ্ছি না। মজার বিষয় যে আমরা যখন আমাদের দ্বিতীয় শাখাটা খুলি, সেটা হচ্ছে যে তেজগাঁ বস্তিতে, তখন হচ্ছে আমরা যখন সার্ভে করার সময় আমরা প্রায় 10,000 পরিবার সার্ভে করেছিলাম। আচ্ছা, মানে পুরো তেজগাঁ থেকে মহাখালী পর্যন্ত যতগুলো বাসা ছিল আশেপাশে 10,000 পরিবার সার্ভে করে আমরা বাচ্চা সিলেক্ট করেছিলাম মাত্র 150 জন। পাভেল, আমরা অফ এয়ারে কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছিলাম যে কিভাবে বাচ্চাদেরকে সিলেক্ট করা হয়েছিল। বিষয় নিয়ে আমরা আরো ডিটেলস কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আশা করছি এই অসাধারণ প্রচেষ্টার গল্প আপনারা শোনার জন্য আমাদের সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরে আসছি।
প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। সাথে আছি সাদাত হোসাইন, আমার সাথে আছেন পাভেল বাবু, এবং একই সাথে আমাদের সাথে স্কাইপিতে আছেন ফাহিম আহমেদ। আমরা ফাহিম আহমেদের সাথেও এই অংশে আলোচনার কথা বলবো। তার আগে আমরা আলোচনার আগের অংশে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে খুবই আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই আগ্রহোদ্দীপক একটা বিষয় ছিল, সেটি ছিল প্রচেষ্টা ফুড ব্যাংকিং, যেটি আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের বিভিন্ন অকেশনে হচ্ছে প্রচুর খাবার নষ্ট হয়, বিয়ে, জন্মদিন, নানান প্রোগ্রামে, এবং সেই খাবারগুলো যাতে নষ্ট না হয় এবং সেই খাবারগুলো যাতে প্রপার ইউটিলিটি করা যায় সেই জন্যই হচ্ছে প্রচেষ্টা ফুড ব্যাংকিং এই প্রজেক্টটা হচ্ছে কাজ করছে। তারা সেই খাবারগুলো নিজ দায়িত্বে যে কোনো সময়, রাত হোক দিন হোক, তারা সংগ্রহ করে তারা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেই খাবারগুলো পৌঁছে দিচ্ছে। এটি একটি অসাধারণ উদ্যোগ, এবং আমরা আজকে প্রচেষ্টা ফুড ব্যাংকিংয়ের নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিতে চাই, যাতে করে আপনারাও আপনাদের যে কোনো সময় এই ধরনের কোনো প্রয়োজনে এবং বেঁচে যাওয়া খাবার পৌঁছে দেওয়ার জন্য এই নাম্বারে একটু ফোন করে আপনারা ওদেরকে জানাতে পারবেন, যাতে করে ওরা খাবারগুলো সংগ্রহ করে নিতে পারে। নাম্বারটা হচ্ছে 01842002023। আমি নাম্বারটা আবারও বলছি, প্রচেষ্টা ফুড ব্যাংকিংয়ের নাম্বারটা 01842002023, 01842002023। এছাড়াও আপনারা সবচেয়ে আরও সহজ একটি উপায় হচ্ছে, সেটি হচ্ছে যে ফেসবুকে গিয়ে প্রচেষ্টা ফাউন্ডেশনের পেজে গেলে আপনারা তাদের সাথে যোগাযোগ করার সকল উপায় খুঁজে পাবেন। আশা করব যে আপনাদের এই নাম্বারগুলো এবং এই ফেসবুক পেজটি একটি কমিউনিকেটিভ স্পেস হিসেবে কাজ করবে, আপনাদের বেঁচে যাওয়া খাবারগুলো যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিতে। পাবেল, আমরা আলোচনায় যাচ্ছি, যেটি বলছিলাম যে বাচ্চাদেরকে যে সর্ট আউট করা হচ্ছিল সেই বাচ্চাদের সর্ট আউট করার প্রথম ওয়েটা ছিল আমরা তাদের বাবা মায়ের মান্থলি ইনকামটা বিবেচনায় প্রথম রাখতাম, যে একজন বাবা মার মান্থলি ইনকাম কীরকম। অনেকে বস্তিতে থাকে হচ্ছে যে ধরেন 1500 থেকে 2000 টাকা বাসা ভাড়া নিয়ে থাকে, বস্তিতেই থাকে, চালাকি করে থাকে, সে চাইলেই অন্য কোথাও থাকতে পারতেছে। সাপোজ একজন মানুষ মাসে সবজি বিক্রি করে, তার মান্থলি ইনকাম 30,000 টাকা। আচ্ছা, মান্থলি ইনকাম 30,000, মানে সিরিয়াসলি। আচ্ছা, সে বস্তিতে থাকতেছে, 1500 থেকে 2000 টাকা বাড়ায়, মানে খুবই মানে একেবারে মানে তার লাইফ লিড দেখলে আপনার মনে হবে যে আরে কি অবস্থা। এগুলো আমরা হচ্ছে যে তখন কি আবিষ্কার করা, হ্যাঁ, ওরা তো আমাদেরকে বলতো না। আশেপাশে যখন আরেকটা ফ্যামিলিতে যাই আমরা, তখন বলতে যে ওই করে বাচ্চাটা নিবেন, ওনার ইনকাম জানেন কত আপনি, মানে সলভেন্ট, বাট তারা হচ্ছে সাথেই। তা আমরা এরকম মাসের পর মাস সার্ভেটা আমাদের কন্টিনিউ ছিল। হুট করেই আমরা আরেকটা শাখা খুলে ফেলি নি। এমনও পরিবার ছিল যে সে দিনে এনে দিনেই খাইতে পারতেছে না, অথচ তার ঘরে 3 থেকে 4টা বাচ্চা। ওকে, এই বাচ্চাগুলোকে দিয়ে সে হচ্ছে যে বিভিন্ন বোতল টোকানোর কাজে লাগাচ্ছে বা অন্যান্য। আচ্ছা, আমার এখানে একটু ছোট্ট মানে সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এই সময় প্রচুর সুবিধাবঞ্চিত শিশু বা ধরেন রাস্তায় স্ট্রিট চিলড্রেন যারা আছে ওদেরকে দেখি যে ড্রাগ অ্যাডিক্টেড, এরকম এক্সপেরিয়েন্স ছিল, এরকম হিউজ ছিল। তেজগাঁও রেল স্টেশনে আপনারা যদি যান, সেখানে দেখবেন যে হাতে পলিথিন নিয়ে হচ্ছে যে ম্যাক্সিমাম বাচ্চা চলাফেরা করে হাতে পলিথিন, মানে দেখে বোঝার কোনো উপায় নাই যে সেই পলিথিনগুলো দিয়ে আসলে কি করতেছে। যারা না জানে তারা বুঝবেই না, আমরা প্রথমে বুঝি নাই যে কি করে। একটু পরপর দেখা যায় যে নাকের মধ্যে নিয়ে হচ্ছে যে শ্বাস নিয়ে ছাড়ে। তখন লোকাল যারা ছিল সেটা তাদের মাধ্যমে জানা, মানে কথা বলে জানা গেল যে এটা হচ্ছে এক প্রকারের নেশা। এবং ছোট ছোট বাচ্চাগুলোকে, মানে যারা হচ্ছে যে এলাকার এই লাইনে যারা আছে, তারাই ইচ্ছা করে এগুলো নেওয়াচ্ছে, তাদের দিয়ে যে কোনো কাজ করে দিতে পারতেছে। এক্স্যাক্টলি, ওরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সাপোজ যদি বলা হয় যে সাদাতকে একটু বকে দিয়ে আসো, বকা তো নরমাল ইস্যু, যদি মারো সে করে আসবে, তার কোনো হিতে জ্ঞানই থাকে না, বুঝছে। এরকম হিউজ ছেলেপেলে এডিক্টেড হয়ে যাচ্ছে, তো তাদের নিয়েও আমরা কথা বলেছি। এবং মজার বিষয় হচ্ছে আমাদের স্কুলে 7টা স্টুডেন্ট ছিল যারা মাদকাসক্ত ছিল। আচ্ছা, এখন তারা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এবং গত বছর যে ছেলেটা ভালো রেজাল্ট করেছিল সেও এই ক্যাটাগরির ছিল। আচ্ছা আচ্ছা পাভেল, সেটা হচ্ছে যে 170 জন স্টুডেন্ট এখন আমরা জানি যে এই সর্ট আউটের সিস্টেমের মধ্য দিয়ে এসেছে। তো তারা আপনাদের যখন শুরু করেছে তারা একদম অক্ষর জ্ঞানহীন ছিল। এখন হয়তো আপনাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম কি ভাগ করে আপনারা ক্লাস 5 পর্যন্ত আছে, ক্লাস 5 পর্যন্ত আছে। তো এখানে যেটা হচ্ছে যে যারা প্রথম শুরু করেছিল 2013 তে, তারা নিশ্চয়ই এখন ক্লাস 4 বা 5 এ পড়ছে। তো তাদের মানে মধ্য থেকে কি ড্রপ আউটের কোনো ঝরে পড়েছে এরকম? ড্রপ আউটের ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া, ওরা তো হচ্ছে যে ভাসমান, বেশিরভাগই হচ্ছে ভাসমান। অনেকে সমস্যাটা হয় যখন আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্য একটা ডোনার আছে। ডোনার আছে, হ্যাঁ।
যারা মান্থলি আমাদের কিছু দেয়। ওয়েল, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা একটু স্কাইপিতে যাচ্ছি। স্কাইপিতে আমাদের সাথে রয়েছেন ফাহিম আহমেদ, তিনি প্রচেষ্টা ফাউন্ডেশনের সংগঠক। আমরা একটু ফাহিমের সাথে যাচ্ছি। ফাহিম আমাদেরকে শুনতে পাচ্ছেন? ফাহিম আমাদের শুনতে পাচ্ছেন? ফাহিম শুনতে পাচ্ছেন আমাদেরকে? ওকে, আমরা ফাহিমের সাথে সংযোগ পাওয়ার সাথে সাথে ফাহিমের কাছে চলে যাব। আমরা আবার পাভেলের সাথে আসছি। সেটি হচ্ছে যে পাভেল যেটি বলছিলেন যে এই আপনাদের প্রত্যেকটা বাচ্চার জন্য এক একজন ডোনার রয়েছেন, 170 জন। 170 জনের জন্য না, আমাদের 170 জনের প্রত্যেকটা বাচ্চার জন্য ডোনার আছে। ধরেন আপনি একাই একটা 10 জন বাচ্চার স্পন্সরশিপ, সেই হিসেবে প্রত্যেকটা বাচ্চারই এক একজন করে ডোনার আছে। ওকে, যারা মান্থলি দিস অ্যানাদার ভেরি, আমি মনে করি যে ইন্টারেস্টিং অ্যাপ্রোচ, যে এতগুলো ডোনারকে হচ্ছে ম্যানেজ করা এবং কনভিন্স করা, ঠিক আছে? তো এই জায়গাটা থেকে মানে আমি পাভেল, জায়গাটা দুটো জায়গা। একটা হচ্ছে যে এই মুহূর্তে যারা আমাদের টেলিভিশনে প্রোগ্রামটা দেখছেন, আমরা আশা করবো যে তাদের মধ্যে থেকেও কেউ না কেউ এই ডোনারদের কীভাবে আপনারা আপনাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করলেন সেই গল্পটা শুনে তারা উদ্বুদ্ধ হবেন, হয়তো তারাও বলবেন যে আমরাও কোনো বাচ্চার স্পন্সর নিতে চাই। সো এই গল্পটা একটু সংক্ষেপে কিন্তু প্রিসাইজলি, মানে একটু গভীরভাবে আমি চাই যে দর্শক জানুন। আমাদের ডোনারের কার্যক্রমটা হচ্ছে যে আমরা প্রতি বছর ডোনার হান্ট করি ডিসেম্বরের শেষে বা শুরুতে। আচ্ছা, ইটস আ ভেরি ইন্টারেস্টিং টার্ম, ডোনার হান্ট। ডোনার হান্ট। তো প্রতি বছর বাচ্চাদের যেই ডোনারের দায়িত্বে যেই বাচ্চা থাকে স্পন্সরশিপের আওতায়, তার কাছে আমরা একটা রিভিউ পাঠাই যে আমরা আপনার টাকা দিয়ে প্রতি বছর, মানে এই বছর বাচ্চাদের কী কী করেছি, তার কাছে একটা ডেটা যায়। সেই ডেটা দেখে ডোনার যদি চায় যে আমি সামনের বছর কন্টিনিউ করব, তাহলে সেই ডোনার থেকে যায়। অনেক ডোনার হচ্ছে যে আমাদের সাথে কমিউনিকেশন গ্যাপের জন্য ডোনার মাঝে মধ্যে ঝরে পড়ে, সেই জন্য হচ্ছে প্রতি বছর ডোনার হাটটা করতে হয়। অনেক জিনিস হচ্ছে যে যত বেশি ডোনার থাকবে তত কার্যক্রম বিস্তৃত করাটা অনেক বেশি সহজ হবে। আমরা আবার একটু স্কাইপিতে দেখছি। হ্যাঁ, ফাহিম আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? ফাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কারিগরি ত্রুটির জন্য একটু আমাদের সমস্যা হয়েছে, আমরা দুঃখিত। আপনি শুনতে পাচ্ছেন আমাদের এখন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু যাচ্ছি এই জায়গাটিতে। সেটি হচ্ছে যে প্রচেষ্টার তো অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে। সেই অ্যাক্টিভিটিসের মধ্যে যেমন আমরা শুনলাম যে ফুড ব্যাংকিং রয়েছে, ফল উৎসব রয়েছে, ঈদের সময় যেটি হয় যে নতুন জামা বা নানান ধরনের উপকরণ দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে ঈদ আনন্দটা শেয়ার করা হয়। কিন্তু এর বাইরে আমার কাছে আরও একটি বিষয়কে মনে হচ্ছে অনেক বড়, সেটি হচ্ছে যে বীর মাতাদের, মানে প্রজেক্ট বীর মাতা। এই প্রজেক্টটা সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, এটা আমাদের ঈদ ফেস্টিভ্যালের একটা প্রজেক্ট। তো প্রজেক্ট বীর মাতা 1971 এর শেরপুরের সোহাগপল্লী গ্রামটাতে, ওখানে প্রায় ওই গ্রামের প্রায় সব পুরুষদেরকে মেরে ফেলা হয় এবং এখানে অনেক মা বোনেরা ধর্ষিত হয়। তো ওই গ্রামের যে বীর মাতা আছে তাদের মধ্যে আমরা ঈদের হাসি ফোটাতে চাই এবং আমাদের সেই প্রজেক্টের অংশ হলো আমরা তাদের সাথে সারাটা দিন কাটাই। তাদের কাছে আমরা তাদের জন্য ঈদের নতুন কাপড় চোপড় পৌঁছে দেই এবং চেষ্টা করি তাদের মুখে একটু হাসি ফোটাতে, তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটার কিছুটা অংশ দিতে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে সোহাগপুর নামে যে পল্লীটা রয়েছে সেখানের প্রায় সকল মায়েরাই আসলে বা স্ত্রীরাই আসলে বিধবা হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, এবং তাদেরকে হচ্ছে প্রচেষ্টা ফাউন্ডেশন ঈদের সময়, প্রচেষ্টা ফাউন্ডেশনের অনেক স্বপ্ন রয়েছে, কিন্তু হয়তো সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে তারা সেই সকল স্বপ্ন হয়তো বাস্তবায়িত করতে পারছে না। হ্যাঁ, শিওর। প্রজেক্ট বীর মাতার যেই ব্যাপারটা ছিল সেখানে শুধু বিধবাই ছিল না, মানে সোহাগপুরের যেই এলাকাটা ছিল সেটা ছিল মেবি কাদের মোল্লার এলাকা, জামাতিদের, এবং খুবই হিউজ একটা পেইনফুল এলাকা। এখনও যদি সেখানে কেউ যায়, মানে আশেপাশে মানুষজন বলে যে সাবধানে চলাফেরা করার জন্য। এবং আমরা আমাদের মেয়ে ভলান্টিয়ার বিগত, মানে প্রথম 2 বছর মেয়ে ভলান্টিয়ার ভয়ে নিয়ে যায় নাই। প্রথম আমরা যখন আশঙ্কা ছিল আর কি, আশঙ্কা না, খুবই বাজে অবস্থা। আর মেয়ে ভলান্টিয়ার নিয়ে যায় নাই, সাপোজ কিছু একটা হয়ে গেলে আমরা ছেলেরা না হয় যেভাবে হোক পার পেয়ে আসবো, মেয়েদের নিয়ে গেলে কি হবে, সেই ভয়ে আমরা মেয়েদের নিয়ে জানি। কিন্তু এইবার আমরা মেয়েদের, কয়েকজন মেয়ে গিয়েছিল সেখানে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা শুধু বিধবাই ছিল না, সেখানে অনেক বীরাঙ্গনা ছিল। এবং বীরাঙ্গনা শব্দটাই আমরা চেঞ্জ করার জন্য আসলে বীর মাতা বলতেছি, কারণ বীরাঙ্গনা শব্দটা একটা আমার কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগে
এটা আসলে কেমন লাগার কিছু নাই, বিষয়টা হচ্ছে যে তারা যেটা করেছেন সেটা আসলে বীরাঙ্গনা শব্দটা আমার একটু আপত্তি আছে, সেই কারণে আমি বীর মাতা বীরমাতা শব্দটা অবশ্যই মানে আরো বেশি রেসপেক্টফুল মনে হয়। তো যেটি হচ্ছে যে এই জায়গাটা যেটি বলছিলাম দর্শকের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে ওনারা এই সময় হচ্ছে ওনাদের যেটি বলছিলাম যে হয়তো সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে হয়তো স্বপ্নটাকে আরো বেশি বিস্তৃত করতে পারছেন না। সো এই প্রোগ্রামে যেটি আমরা বলি যে সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে ওঠার একটা প্রোগ্রাম, যেটি ছড়িয়ে দেয় অনেকের মধ্যে অনেক ধরনের অনুপ্রেরণা, কিন্তু একইভাবে আজকের এই প্রোগ্রামটা আমি বিশেষভাবে বলতে চাই যে যারা সক্ষম মানুষ রয়েছেন, যারা সামর্থ্যবান মানুষ রয়েছেন, তারা হয়তো প্রচেষ্টা ফাউন্ডেশনের এই স্বপ্নগুলো আরো বিস্তৃত পরিসরে বাস্তবায়ন করতে সহায়তা করতে এগিয়ে আসতে পারেন আপনারা। এটি আমাদের একটা বড় জায়গা ছিল আপনাদেরকে জানিয়ে দেওয়ার। ফাহিম আমাদের শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটি হচ্ছে যে এটি একটি জিনিস ছিল, এবং আমরা সংক্ষেপে আরও কিছু বিষয় একটু মানে আলোচনা করে নিতে চাই আজকে। সেটি হচ্ছে যে এছাড়াও প্রচেষ্টা ফাউন্ডেশন আরও কিছু কাজ করে, যেমন শীতবস্ত্র বিতরণ করছে। শুধু তাই না, তারা বৃদ্ধাশ্রমের, গাজীপুরে একটা বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের সাথে হচ্ছে সময় কাটাচ্ছে একটা পার্টিকুলার সময় রোজার মধ্যে, এবং তাদের ইফতার দেওয়ার চেষ্টা করছে, ভালো খাবার দেওয়ার চেষ্টা করছে। এছাড়া তাদের আরও কিছু কাজ রয়েছে, যেমন বন্যার্তদের ত্রাণ দেয়া, মেডিকেল ক্যাম্প, কৃষকদের বীজ দেয়া, এটি তারা করেছে সাম্প্রতিক সময়। ইভেন তারা সুনামগঞ্জে হাওড়ে এলাকায় যে সাম্প্রতিক সময় যে ডিজাস্টারটা হয়েছিল তখনও তারা হেল্প করেছে। আমি সংক্ষেপে একটু ফাহিমের কাছে জানতে চাচ্ছি যে সুনামগঞ্জে আমরা যদি জানি যে সুনামগঞ্জে আপনারা ত্রাণ বিতরণ করেছিলেন, এবং একই সাথে ঘূর্ণিঝড় মোড়ার সময় আপনারা ত্রাণ বিতরণ করেছিলেন। এই দুটি প্রজেক্টের সময় আপনাদের আসলে ফান্ড কালেকশনের একটা বিষয় ছিল। এই জায়গাটাতে আপনারা ফান্ডগুলো কিভাবে পেয়েছিলেন, এবং আরও কিছু অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে আপনারা কাজটা করেছিলেন, একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, এই ঘূর্ণিঝড় মোড়া এবং সুনামগঞ্জের হাওড়ের যে বন্যা সংকট, ওনাদের জন্য আমরা কাজ করার ট্রাই করেছি। ওখানে প্রায় বন্যা পরিস্থিতিটা খুব বেশি খারাপ ছিল। তো তখন আমরা অন্যান্য বেশ কিছু ফাউন্ডেশন, যেমন প্রজেক্ট কম্বলের সাথে কাজ করেছি, ওনাদের সাথে কাজ করে আর কোলাবোরেট করে আমরা ফেসবুক থেকে ওপেন ইভেন্ট করে আমরা টাকাটা কালেক্ট করেছি, ফান্ড কালেক্ট করে তাদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টাটা করেছি, যাতে তারা বন্যা পরবর্তী সময়ে নিজেরা উঠে দাঁড়াতে পারে, নিজেরা আবার স্বাবলম্বী হতে পারে। আচ্ছা, কৃষকদের বীজ দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা যদি একটু বলতেন যে কৃষকদের বীজ দেওয়ার ভাবনাটা মানে এটা অবশ্যই খুবই কৌতূহল উদ্দীপক, এবং আমি মনে করি যে অ্যাপ্লাইড একটা ধারণা। কারণ হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে বন্যা পরবর্তী সময় আমরা সাধারণত চিন্তা করি যে ডিউরিং দ্য ডিজাস্টার আসলে আমরা কি করতে পারি, কিন্তু ডিজাস্টারের সময় যেটি হয় যে প্রি ডিজাস্টার এবং পোস্ট ডিজাস্টারের সিচুয়েশনটা, যেমন বিশেষ করে পোস্ট ডিজাস্টারটা কিন্তু সবচেয়ে বেশি মারাত্মক একটা প্রভাব ফেলে। তো এই যে বীজ দিয়েছিলেন আপনারা কি পরবর্তীতে জেনেছিলেন যে এটির আসলে ইফেক্টটা কি পড়েছিল কৃষকদের মধ্যে? হ্যাঁ, আমরা তারপর খোঁজ নিয়েছি এবং ইফেক্টটা দেখেছি যে তারা এই জিনিসটা পেয়ে ইউটিলাইজ করতে পারছে, তারা ফসলটা ফলানোর জন্য চেষ্টা করছে। ইউজুয়ালি দেখা যায় যে বন্যাতে ফসলগুলো একদম নষ্ট হয়ে যায় এবং অনেকদিন পর্যন্ত তাদের খাবারের কোনো ব্যবস্থা থাকে না, বা পরবর্তীতে তারা ফসলটা কিভাবে ফলাবে এরকম কোনো অপশন তাদের হাতে থাকে না। তো আমরা চেষ্টা করেছি এই বীজগুলো তাদের হাতে তুলে দিয়ে তারা যাতে পরবর্তীতে এইগুলো বীজগুলো দিয়ে ফসল ফলিয়ে নিজেদের স্বাবলম্বী করতে পারে, এবং আমরা খোঁজ নিয়েছি তারা আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে কাজটা চালিয়ে আমি বলতে চাই যে এটি আরেকটি অসাধারণ উদ্যোগ, এবং বাংলাদেশ যেটি আমরা জানি যে ডিজাস্টার প্রোন একটা এলাকা, এবং এই এলাকায় পোস্ট ডিজাস্টার এই সময়টাই হচ্ছে আমাদের এই ধরনের আরও অনেক বেশি উদ্যোগ প্রচেষ্টা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দেখতে চাই, এবং আশা করছি যে সেই জায়গাটা থেকে আজকে যারা প্রোগ্রাম দেখছেন তারা এগিয়ে আসবেন প্রচেষ্টা ফাউন্ডেশনের এই সকল কর্মকাণ্ডের সহায়ক একটা সাপোর্ট হিসাবে। আমি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পাভেলের কাছে যাচ্ছি। পাভেল, আরেকটি খুবই মানে একদমই ম্যাটেরিয়ালিস্টিক কোশ্চেন, সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পাই যে কোনো একটা অ্যাক্টিভিটি যখন করতে যাওয়া হয় তখন সেখানে প্রচুর ম্যান পাওয়ার আসলে লাগেই। এখন প্রচেষ্টা ফাউন্ডেশন যে কাজগুলো করছে, ডোনার হান্ট করছে, এই টাকাগুলো হচ্ছে অ্যালোকেশন করা হচ্ছে, এই বাচ্চাদের দেখাশোনা করা হচ্ছে, এই জন্য আসলে শুধুমাত্র স্বেচ্ছাসেবীদের দিয়ে কি পুরো কাজগুলো করানো সম্ভব কি না, নাকি এটাকে আসলে কোনো না কোনোভাবে কোনো এমপ্লয়িকে মানে খুব স্বাভাবিক মানে এই ধরনের একটা বাস্তবতা আসলে আমাদের সামনে দাঁড়ায়? আপনি জানেন যে আমরা কমিক্স নিয়ে খুবই উদ্গ্রীব থাকি, বা সুপার হিরোদের মুভি টুভি খুব দেখি, ভালোবাসি। তা আমরা আমাদের ভলান্টিয়ারদের মানে প্রত্যেকটা ভলান্টিয়ারদের বলি যে সুপার ভলান্টিয়ার। আপনি চিন্তা করেন যে আমি একটু মানে বলি নেই অন্য প্রসঙ্গে, যে রাত 2টা-3টা বাজে আমাদের ফুড ব্যাংকে ফোন আসে। ইনস্ট্যান্ট ভলান্টিয়ার ম্যানেজ করা সো টাফ। কিছু কিছু ছেলে জেগেই থাকে রাতে যে আজকে মেবি কল আসতে পারে। আমি নিজে দেখেছি যে ফেসবুকে পাভেল 2টা, 2:30, 3টার সময় পোস্ট দিচ্ছে যে অমুক জায়গায় কোনো লোক আছে কিনা।
আপনি কল্পনা করতে পারবেন না যে এমন ছেলেপেলে যে যারা একা চলে যাচ্ছে রাত রাত মানে এত রাতে, তার আশেপাশে পুলিশ ধরতে পারে বা ছিনতাইকারী ধরতে পারে এত রাতের বেলা। রিস্ক তো থাকেই। হ্যাঁ, যে একটা ছেলে গিয়ে ফোন আসার, ওদের কাছে তার ফোনটা আসে না, আমাদের উপরের লেভেলে যারা আছে আমরা তাদের কাছে ফোনটা আসে, তা আসার পরে আমরা তো জানাই যে কে যাইতে পারবা, কে যাইতে পারবা বলার সাথে সাথেই যে ভাই আমি যাচ্ছি, আমি যেতে পারবো বা আমি জানাচ্ছি এরকমও না, যে আমি যাচ্ছি। সে খাবার রিসিভ করার পরে সে বসে থাকে যে ভাই আমি খাবারগুলো রিসিভ করছি, এখন আপনি যাকে ইচ্ছা পাঠান। তার মানে পুরো যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, পুরো অ্যাক্টিভিটিসটাই হচ্ছে স্বেচ্ছায়। একদম 5 বছরের পর তো ইনশাল্লাহ, সামনে হয়তো আমরা আরো অনেক দূর যাব, আমাদের পুরো কার্যক্রমটাই চলতেছে স্বেচ্ছায়। মানে আমরা কোনো ভলান্টিয়ারদের এখন পর্যন্ত 1 টাকাও দিচ্ছি না, 1 টাকাও না। আচ্ছা পাবেল, আমরা যদি একটু মানে এই যেই ছেলে মেয়েগুলো কাজ করছে বা যেই ডোনাররা কাজ করছেন, যদি তারা চান যে তাদের নামগুলো, আপনি নিশ্চয়ই আপনি জানেন যে যাদের নামগুলো আপনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চান এই প্রোগ্রামের মধ্যে দিয়ে, আমি কয়েকজনের নাম একটু জানতে চাইবো। আমাদের ভলান্টিয়ার বা না ডোনার, হোয়াটএভার, মানে যারাই হচ্ছে প্রচেষ্টা ফাউন্ডেশনের জন্য কিছু করেছেন যেটা আপনার কাছে মনে হচ্ছে তাদের নামগুলো আমাদের নেওয়া উচিত। আমি যদি ব্লাড ব্যাংকিং নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমি সবার আগে বলবো তিথির আপু, সাব্বিনা সিরাজি তিথির আপু, কবি তিথির আপু, আমাদের খুব কাছের প্রিয় মানুষ। আপু হচ্ছে যে প্রায় 4টা-5টার সময় আপনি খেয়াল করবেন যে ব্লাডের পোস্ট দিচ্ছে ফেসবুকে। মানে তার কাজটাই হচ্ছে যে সে ব্লাডের জিনিসটাকে স্প্রেড করে দিচ্ছে। সে হয়তো মেয়ে মানুষ বলে একটা পেশেন্টকে কল দিতে পারতেছে না, স্বাভাবিক একটা, মানে বাংলাদেশের কনটেক্সটে কিছু সোশ্যাল ব্যারিয়ারস রয়েছে, এত রাতে উনি চাইলেও পারতেছে না, উনি একটা মেসেঞ্জার হিসেবে কাজ করতেছে। এইরকম ব্লাড ব্যাংকিং এ যদি তিথির উপর কথা বলি যে উনি খুবই ভালো কাজ করতেছে। এছাড়া আরো কয়েকজন, তারপর ফুড ব্যাংকিং এ আছে আমি মাহিন আছে, সুলাইমান আছে, মিম আছে, মনির হুসাইন নামে একজন আছে, সজীব আছে, এরকম হিউজ ভলান্টিয়ার আছে। আমি আসলে নাম মানে শুরু করলে শেষ করা যাবে না। আরিফ ভাইয়ের নাম বললেন, আরিফ হুসেন তো হচ্ছে ফুড ব্যাংকিং এর জনক, সেই হচ্ছে তার হাত ধরেই হচ্ছে যে এটা শুরু হয়েছে। উনি আমাদের প্রচেষ্টাই ক্রিয়েটিভ হেড হিসেবে আছে। আচ্ছা, মানে যে কোনো প্রজেক্টই হচ্ছে যে উনি আমাদের নিজে থেকেই হেল্প করে, আমরা বলা লাগে না যে ভাই আমাদের হেল্প করেন বা আপনি একটু জিনিসটা দেখেন। পাভেল, সেটি হচ্ছে যে আমরা মানে খুবই দুঃখিত যে আমাদের সময় একদম শেষ, এটা নিয়ে আসলে কথা বলার অনেক সুযোগ আছে। ছোট্ট করে, খুব একদমই স্বল্প করে, যে এই তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, এই সময়কার তরুণদের উদ্দেশ্যে? এই সময়কার, আমি নিজেও তো তরুণ, হ্যাঁ সেই জন্যই। আচ্ছা, কথা হচ্ছে যে আমরা আমাদের অবসর সময় থেকে যদি একটু মানবিক দিক বিবেচনা করে যদি আশেপাশের মানুষগুলোর দিকে একটু তাকাই, তাহলে হচ্ছে যে নিজেই বুঝতে পারবো যে আমাদের কিছু একটা করা উচিত। মানে ওই সময়টা আমরা নষ্ট না করে, ফেসবুকে আমরা সবসময় ভাবি যে ফেসবুক মানেই হচ্ছে সময় নষ্ট করা, সময় নষ্ট করা। ফেসবুক যে একটা ফেসবুকিং করেও সবকিছু করা আছে, আমরা ফেসবুকিং করেই এগুলো করতেছি, আমাদের মেইন ফান্ডিং এর ব্যাপারটাই ফেসবুক। পাভেল, অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও বলবো যে আমি আসলে আমার নিজের ভালো লাগার অনুভূতিটা আমার এত বেশি যে আমি বোঝাতে পারছি না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, যেটি বলছিলেন পাভেল বাবু, যে তাদের এখানে যারা তরুণরা রয়েছেন তারা ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস এভাবে করছেন যে তাদেরকে রাত 2টা-3টা পর্যন্ত সময় হচ্ছে, তাদেরকে ফোন দিলে তারা ছুটে আসছেন। এই যে ছুটে আসার জায়গাটা, আমি বলবো এটি বাংলাদেশের অসংখ্য তরুণের জন্য মনে হতে পারে যে অসাধারণ একটা ইন্সপায়ারেশনের জায়গা, এবং একই সাথে তারা সবাই তাদের জায়গা থেকে হচ্ছে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে পারেন সমাজটাকে বদলে দেওয়ার জন্য। প্রচেষ্টা যেটি বলছে বারবারই, সেটি হচ্ছে যে মানবতার জন্যই মানুষ। আমরা বিশ্বাস করি মানবতার জন্যই মানুষ, এবং সেই মানবতার জন্য এবং মানুষের জন্য সবচেয়ে বেশি এগিয়ে আসতে পারে তরুণরা, বদলে দিতে পারে তারুণ্যের বাংলাদেশ। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।